আমাদের আজকে চ্যাপ্টার হচ্ছে পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। এখানে যে যে ইম্পর্টেন্ট নোটগুলো আমি বলবো, এই বইয়ে যা আছে তার বাইরেও সেগুলো তোমরা নোট ডাউন করবে। সবার আগে জানতে হবে পরমাণু কি। এখানে যা আছে বাদ দাও, আমি পরে যাচ্ছি। যে কোনো বস্তু কণাকে তুমি ভাঙছো, ভাঙতে 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 সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে যত ছোট তুমি ভাঙতে পারবা এবং যার মধ্যে সেই বস্তুটার ধর্ম বজায় থাকে তাকে বলে পরমাণু। ধরে নাও এটা হলো একটা ইট, এই ইটটাকে তুমি ভাঙছো, ভেঙে অর্ধেক করলে আবার ভাঙছে আবার ভাঙছে, যত ভাঙবে ছোট ছোট ক্ষুদ্র করতে 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 একটা ছোট কণা হলো। এরকম ভাবে ছোট, যত ছোট কণা তুমি ভাঙতে পারো, এর থেকেও ছোট কণা একটা ভাঙলে, এর থেকেও ছোট কণা, একেবারে স্মলেস্ট পার্টিকেল, এটাকে আমরা ধরে নিলাম স্মলেস্ট পার্টিকেল বা সব থেকে ক্ষুদ্র কণা। ক্ষুদ্র ক্ষুদ্র অতি ক্ষুদ্র যোগ অতি যোগ ক্ষুদ্র, যদি শব্দটা লিখি, একে বলা হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র। মানে তুমি যত ছোট কল্পনা করতে পারো তার থেকেও একটা ছোট্ট কণা, যার মধ্যে এই ইটের সমস্ত ধর্ম বা সেই পদার্থের সমস্ত ধর্ম, সেটা ইট বলে নয়, ইট বালি পাথর থেকে শুরু করে এই পৃথিবীর সমস্ত কিছু, সেইটার মধ্যে তার ধর্মটা বজায় থাকবে। ইটের সব থেকে ক্ষুদ্র কণা, যার মধ্যে ইটের ধর্ম বজায় থাকবে। বালির সব থেকে ক্ষুদ্র কণা, যার মধ্যে বালির ধর্ম বজায় থাকবে। একটা মানুষের দেহের সব থেকে ক্ষুদ্র কণা, যার মধ্যে তার সমস্ত ধর্ম বর্তমান থাকবে। একটা কোষের, একটা জীবদেহের, তাকেই বলছে তার পরমাণু। এবং এই পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়। মানে যখনই কারোর সঙ্গে কারো বিক্রিয়া হয় তখন এই পরমাণুটাই রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়, অণু নেয় না। এই যেমন হাইড্রোজেন, এটাকে বলা হয় পরমাণু। আর H2 এটাকে বলা হয় অণু। ও হচ্ছে অক্সিজেনের পরমাণু, O2 অক্সিজেনের অণু, N2 নাইট্রোজেনের পরমাণু, সরি N নাইট্রোজেনের পরমাণু, N2 নাইট্রোজেনের অণু। যখন রাসায়নিক বিক্রিয়া হবে তারা নিজেরা এই ফর্মে আসবে, পরমাণুর আকার ধারণ করবে। একটা যদি অণুও থাকে, সে ধরো একটা বিক্রিয়া আছে N2 প্লাস থ্রাইস NH3, দিস এখানে দিলে 2NH3 অ্যামোনিয়া। এটা হচ্ছে নাইট্রোজেনের অণু, হাইড্রোজেনের 3টে অণু, এরা পরস্পর বিক্রিয়া করে তৈরি করেছে অ্যামোনিয়া। এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। কিন্তু বিক্রিয়া তৈরি করার সময় N2টা আগে কি হবে, N2টা ভাঙবে, N আর N এ পরিণত হবে। হাইড্রোজেনটা ভাঙবে, ভেঙে H আর H এ পরিণত হবে। তারপর এরা নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে তৈরি করবে NH3। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় কিন্তু কে আসে, পরমাণু, সব সময়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে বড় করে নি, পরে ওখানে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার, আমরা কি বললাম, যে কোনো পদার্থকে ভাঙলে সব থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যার মধ্যে সেই পদার্থের ধর্ম বর্তমান থাকে, তাকে বলে পরমাণু বা অ্যাটম। পরমাণু ইংরেজিতে বলছে অ্যাটম, আর অণুকে ইংরেজিতে বলছে মলিকিউল। এইবার এই কথাগুলো কে বলেছিল, জন ডাল্টন। জন ডাল্টন পদার্থের সব থেকে ক্ষুদ্র কণাকে নাম দিয়েছিল পরমাণু, এবং তিনি সেই সময় বলেছিলেন যে পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিভাজ্য, একে সৃষ্টিও করা যায় না, একে ভাঙাও যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেছিলেন। সেগুলোকে একত্রিত করে নাম দেওয়া হয়েছিল ডাল্টনের পরমাণুবাদ। মানে পরমাণু সম্পর্কে জন ডাল্টন যে যে কথাগুলি বলেছিলেন সেগুলোকে নিয়ে তৈরি হয়েছিল পরমাণুবাদ। এখন পরবর্তীকালে গবেষণা করে কি দেখা গেল,
যে পরমাণুকেও ভাঙা যায়, পরমাণুকেও ভাঙা যায়, এবং ভেঙে কি হলো না, পরমাণুকে যদি ভাঙি, পরমাণুকে ভাঙলে আমরা পেন পাই, PEN, পেন, পেন পাই। কোনো জিনিস ভাঙলে, হাত পা ভাঙলে যেটা পাই পেন, PIN, পেন মানে ব্যথা। কিন্তু পরমাণুকে ভাঙলে PEN, পেন পাই মানে কলম। এই পেনটা কি পেন প্রত্যেকেই জানো, P ফর প্রোটন, E ফর ইলেকট্রন, N ফর নিউট্রন। ইংরেজিতে লিখলাম, বাংলায় তোমরা লিখে নিও। প্রোটন, P ফর প্রোটন, তাহলে P ফর পজিটিভ, পজিটিভ চার্জ, P ফর প্রোটন, P ফর পজিটিভ, পজিটিভ চার্জ। ইলেকট্রন, E ফর ইলেকট্রন, নেগেটিভ, ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ। আর নিউট্রন যে কণাটা, এর কোনো চার্জ নেই, চার্জলেস, চার্জলেস বা নো চার্জ, এর মাথায় কোনো তড়িৎ নাই। তাহলে যে কণাটিকে আমরা অতি ক্ষুদ্র কণা ভেবেছিলাম, যাকে ভাঙা যায় না ভেবেছিলাম, পরবর্তীকালে দেখা গেল তাকেও ভাঙা যায়, এবং ভাঙলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এই ধরনের কণাগুলো পাওয়া যায়। তার মানে এর থেকেও ক্ষুদ্র কণা আছে, আগে যেটাকে অতি ক্ষুদ্র ভাবতাম তার থেকেও ক্ষুদ্র কণা আছে। তারা হলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এর হলো মেন প্রধান। ভাঙলে আরো কিছু কণা পাওয়া যায়, পজিট্রন বলে কিছু কণা আছে, মেসন বলে কণা আছে, এইসব বিভিন্ন কণা আরো আছে, আমরা দেখব পরে। এখন আমরা পরমাণু সম্পর্কে ধারণা পেলাম, দিয়ে সেই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। ওই জন্য আমাদের চ্যাপ্টারের আজকে নাম হলো পরমাণুর গঠন। পরমাণু সম্পর্কে এবার ধারণা আমরা একটু একটু করে পড়ব, এক একজন পড়বে যাতে সকলের কনসেন্ট্রেশন থাকে। দেবজ্যোতি পড়া শুরু কর, একটু কি লিখেছে বল, আমি যেখানে মেইন ইম্পর্টেন্ট গুলো আলোচনা করবো, একদম পড়ে না, স্পিডে শুরু কর। পরমাণুর গঠন, কনসেপ্ট অফ অ্যাটম, 1808 খ্রিস্টাব্দে প্রকাশিত জন ডাল্টনের পরমাণুবাদ তথ্যানুসারে পরমাণু বলতে বোঝায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, যাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না। বেশ, কিন্তু আমি বলিনি, তারপর আবার পড়বা। এখানে কি দেখছি, সালটা হলো 1808, বিজ্ঞানী নাম জন ডাল্টন, ব্রিটিশ বিজ্ঞানী। তিনি যে তত্ত্বটা সামনে নিয়ে এলেন তাকে বলছে পরমাণুবাদ, তার তত্ত্বের নাম হলো পরমাণুবাদ। সেখানে তিনি কি বললেন, যে একমাত্র রাসায়নিক বিক্রিয়ায় যে অংশগ্রহণ করে তারাই হলো পরমাণু, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যে কণা, তখন তিনি তার নাম দেননি, যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার হলো অবিভাজ্য। এই টার্মটা দেখো, পরে কিন্তু আমরা কি দেখলাম, পরমাণুকে ভাঙা যায়, বিভাজ্য। কিন্তু ডাল্টন যখন বলছেন তখনও কিন্তু পরমাণু অবিভাজ্য, তখনও কিন্তু আমরা জানি পরমাণুকে ভাঙা যায় না, এবং ওটাকেই সব থেকে ক্ষুদ্রতম কণা ভাবা হয়েছিল, ওর থেকে বেশি আর ভাঙা যায় না। ডাল্টন এখনকার সাপেক্ষে তিনি তখন ভুল বলেছিলেন, কিন্তু তখনকার সাপেক্ষে বৈজ্ঞানিক যে গবেষণা আবিষ্কার ছিল সেই সাপেক্ষে কিন্তু একদম সঠিক ছিলেন সেই সময় দাঁড়িয়ে। পরবর্তীকালে উন্নত বিজ্ঞানীর ব্যবস্থা বা অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে এগুলো সম্ভব হয়েছে, কিন্তু তা বলে তাকে আমরা অস্বীকার করতে পারবো না। তিনি ভুল হয়তো বলেছিলেন, কিন্তু তখনকার সাপেক্ষে কিন্তু একদম সঠিক। এবং তিনি বলেছিলেন পরমাণুকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। এগুলো পরবর্তীকালে আমরা দেখব যে এগুলো ভুল। বেশ, তারপর পর। কিন্তু ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে একবিংশ শতাব্দীর প্রথমে ক্যাথোড একবিংশ, রশ্মি
বল বল। অ্যানোড রশ্মি, এক্স রশ্মি, তেজস্ক্রিয়তা প্রভৃতি আবিষ্কারের পর প্রমাণিত হয় পরমাণু মৌলের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম অবিভাজ্য কণা নয়। নয়। মৌলের পরমাণু আরো কতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সম্বন্ধে গঠিত। সমন্বয়। এই সকল প্রাথমিক বা মূল কণার মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন প্রধান। বেশ, তাহলে পরবর্তীকালে গবেষণা যখন এগুলো বিজ্ঞানের গবেষণায় ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এক্স রশ্মি এগুলো সব আবিষ্কার হয়ে গেল, তেজস্ক্রিয়তা, এইগুলো আবিষ্কারের পরে পরেই জানা গেল যে না, ডাল্টন যেটা বলছিলেন যে পরমাণু হলো সব থেকে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, তা তো নয়, এর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে পরমাণু গঠিত। সেগুলো কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এইটা হচ্ছে প্রথমটা স্ট্যান্ডার ইয়েতে মূল। আচ্ছা সুদীপ্ত পর, এবার আমরা ইলেকট্রন আবিষ্কার সম্পর্কে একটু জানবো। তোমাদের যে চ্যাপ্টার বই আছে সেগুলো পরপর পড়ে যাও, বুঝতে সুবিধা হবে, আমি বুঝিয়ে দিচ্ছি লাইন বাই লাইন, তাড়াতাড়ি পর। এখানে দেখো ক্যাথোড রশ্মি উৎপাদনটা আমরা একটু জানবো, কারণ এই ক্যাথোড রশ্মি উৎপাদনের ফলেই আমরা কিন্তু ইলেকট্রনের আবিষ্কারটা করতে পেরেছিলাম। কারণ তার আগে পর্যন্ত জানতাম কি পরমাণু অবিভাজ্যকে ভাঙা যায় না, কিন্তু যখন ক্যাথোড রশ্মি আবিষ্কার হলো তখনই কিন্তু আমরা জানতে পারলাম যে না, ইলেকট্রন বলেও কিছু জিনিস আছে, সেইটাই আমরা জানবো। ওই জন্য হচ্ছে ইলেকট্রন আবিষ্কার, ক্যাথোড রশ্মি সৃষ্টি। একটু পর অভ্যাস কর, বল। তো ক্যাথোড রশ্মির সৃষ্টি খুব কম চাপে 10⁻⁻⁴ অ্যাটম বা 0.01 mm বদ্ধ কাচে তড়িৎ মোক্ষম নলের মধ্যে সামান্য পরিমাণ বায়ু নিয়ে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে উচ্চ বিভব পার্থক্য 10,000 ভোল্ট প্রয়োগ করে ডিসি তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি সরলরেখায় নির্গত হয়ে ক্যাথোডের বিপরীত দিকে কাঁচের দেওয়ালে সবুজ রঙের প্রতিপ্রভার সৃষ্টি করে। ক্যাথোড থেকে উৎপন্ন হয় বলে এই রশ্মির নাম দেওয়া হয় ক্যাথোড রশ্মি। বেশ, এবার আমি বলি। আচ্ছা, ক্যাথোড রশ্মি উৎপন্নের জন্য এইরকম একটা ডিভাইস বা সেটআপ প্রয়োজন। এটা একটা কাঁচ, সেই কাঁচের ভিতরে দুটো তড়িৎদ্বার লাগানো রয়েছে। তড়িৎদ্বারের মধ্যে যেটা ঋণাত্মক তড়িৎদ্বার হয়, নেগেটিভ, থেকে বলে ক্যাথোড। পরে জানবা ক্যাটায়ন গুলো যায় বলে নাম ক্যাথোড, অ্যানায়ন গুলো যেখানে যায় তার নাম অ্যানোড বা পজিটিভ। এটা মনে রাখতে পারে, খুব ভুল হয়ে যায়। ক্যাথোডটা হয় নেগেটিভ, অ্যানোডটা হয় পজিটিভ, সব সময় এটা ভুল হয়ে যায়, গুলিয়ে যায়, যে এটা প্লাস হবে কি এটা মাইনাস হবে। মনে রাখার সহজ উপায়, ক্যাটায়ন যেগুলো পজিটিভ যার দিকে যায় সে হয় ক্যাথোড, আর অ্যানায়ন মানে নেগেটিভ যার দিকে যায় সে হয় অ্যানোড। এটা পরে জানতে পারবা, যাই হোক। তো এই যে কাঁচের নল, এই কাঁচের নলের ভিতরে বায়ুচাপটা একেবারে কমিয়ে দেওয়া হলো। আমাদের যে নর্মাল বায়ুচাপ সেটাকে বলে 1 atm বা অ্যাটমসফেরিক প্রেসার, বা 76 সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ, অথবা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, তার থেকে অনেক কম 10⁻⁻⁴, মানে এক অ্যাটমসফিয়ারকে একের পর 4টে শূন্য দিয়ে ভাগ, মানে 10,000 দিয়ে ভাগ করে যেটা পাবা, তার মানে এক অ্যাটমসফিয়ারের 10,000 ভাগের 1 ভাগ চাপ, খুবই কম চাপ, সেটা বলছে 10⁻⁻⁻ অ্যাটমসফিয়ার বা 0.01 মিলিমিটার। 760-এর জায়গায় 0.01 মিলিমিটার এরকম প্রেসার। এইরকম একটা বদ্ধ কাঁচের তড়িৎ মোক্ষণ নল, তড়িৎ মোক্ষণ নল মানে এর মধ্যে দিয়ে এই যে তড়িৎ পাঠানো হয়েছে, এই পাইপে তার দিয়ে কানেকশন করে তড়িৎ পাঠানো হলে এখান থেকে তোমার তড়িৎ যাবে, একদম একটা আলোর মতো জ্বলবে, সে কারেন্টের যে বিজলি যেরকম যায় ঠিক সেরকম। সামান্য বায়ু, সামান্য পরিমাণ বায়ু নিয়ে ক্যাথোড আর অ্যানোড, এটা যে ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে উচ্চ বিভব সৃষ্টি করা হয়েছে এই ব্যাটারির মাধ্যমে। এই উচ্চ বিভবের উৎস, এটা হচ্ছে ব্যাটারি, এটাকে জয়েন করে দিলে এটা হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাটারি। তড়িৎ তৈরি করা হচ্ছে 10,000 ভোল্ট এবং ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট, এসি কারেন্ট কাকে বলে? যে কারেন্ট কোনো দিক পরিবর্তন করে না তাকে বলে ডিসি, মানে ডাইরেক্ট কারেন্ট। আর যে কারেন্ট দিক পরিবর্তন করে তাকে বলে এসি, মানে
অল্টারনেটিং কারেন্ট, যেটা আমাদের যেমন বাড়িতে যে কারেন্ট থাকে সেটা হচ্ছে এসি কারেন্ট। ঠিক আছে, বেশ। তখন কি দেখা যায় যে এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয়, তখন দেখা যায় যে ক্যাথোড থেকে মানে এইখান থেকে একটা তোমার এরকম ভাবে যেন কিছু একটা প্রবাহ ঘটছে এইদিকে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা প্রবাহ ঘটছে, অদৃশ্য রশ্মি, তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু এর একটা প্রবাহ ঘটছে। কি করে বুঝবো সে প্রবাহটা ঘটছে? এখানে একটা ছোট্ট সেই পাখার মতো কাগজের পাখা যদি রেখে দেওয়া হয়, দেখা যাবে যে এর আঘাতে সেই কাগজের পাখাটা ঘুরছে। চোখে না দেখতে গেলে দেখবা, যখনই তুমি তড়িৎটা কানেকশন করে দেবা, তড়িৎ চালনা করবা এই 10,000 ভোল্ট বিভব পার্থক্যে, এর মাঝে রাখা একটা পাখা ঘুরতে লাগে, ছোট্ট হালকা পাখা। ওটার দ্বারা প্রমাণ হয় যে কিছু একটাকে আঘাত করছে, সেটা আমরা পরে জানবো। তাহলে কি দেখছি যে এই অ্যাটমসফিয়ার চাপে 10,000 ভোল্টে ডিসি কারেন্ট চালালে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা অদৃশ্য রশ্মি সরল রেখায় নির্গত হয়, দিয়ে তোমার এই ক্যাথোডের বিপরীত দিকের কাছের দেওয়ালে মানে এইগুলোতে, এখানে তো ছবিটা এক্সাক্ট দেওয়া নেই, ছবিটা এক্সাক্ট আমরা গুগল থেকে একটু দেখে নেবো। এইগুলোতে একটা সবুজ রঙের প্রতিপ্রবাহ সৃষ্টি করছে এইগুলোতে, এরকম করে। এখন ক্যাথোড থেকে উৎপন্ন হয় বলে এই রশ্মির নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। এই রশ্মিটা এখান থেকে উৎপন্ন হচ্ছে, এইদিকে যাচ্ছে, এই জন্য রশ্মির নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। আর প্রতিপ্রবাহটা সৃষ্টি হচ্ছে ক্যাথোডের চারিদিকে। এবার ক্যাথোড রশ্মির প্রকৃতি সম্পর্কে আমরা জানবো। বিপরীতে পড়ো এটা একটু। পড়তে অসুবিধা থাকলে জানাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ক্যাথোড রশ্মি নেচার মানে আচ্ছা বেশ, আমি বলে দিচ্ছি, ছাড়ো। এই যে রশ্মিটা যাচ্ছে এদিকে, এই রশ্মির নেচারটা কি রকম, এ প্লাস এ কি মাইনাস, না এর কোনো ভর আছে, এর গতিবেগ কি ইত্যাদি আমরা জানবো। যে থমসন, একটা বিজ্ঞানীর নাম, তিনি এই ক্যাথোড রশ্মি নিয়ে তখন গবেষণা করতে লাগলেন। তিনি ক্যাথোড রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি কি উপলব্ধি করলেন? প্রথমত বললেন কি, এই রশ্মি হচ্ছে গতিপথ সরল রৈখিক, মানে সরল লেখায় যায়, মানে এটাকে যেটা আমরা এই বাঁকাভাবে লিখেছি এইভাবে এঁকে বেঁকে যাবে না, একদম সরল লেখায় যাবে। তাহলে এই রশ্মির গতি হচ্ছে সরলরৈখিক, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ক্যাথোডের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে বিন্যস্ত। এটা হচ্ছে ক্যাথোডের যে তল, এই যে ক্যাথোডের তল এখানে আছে, এইভাবে যাচ্ছে, তাহলে এর মাঝে কোণ হচ্ছে 90 ডিগ্রি। এটা যে ক্যাথোডের তল যাচ্ছে এভাবে, তাহলে 90 ডিগ্রি কোণে বিস্তৃত। এগুলো তার বৈশিষ্ট্য, যে থমসন তিনি দেখতে পাচ্ছেন। এই যে যেটা বললাম, রশ্মির গতিপথে পাখাযুক্ত হালকা চাকা রাখলে চাকাটি ঘুরতে থাকে। এখানে যদি তুমি একটা চাকা রাখো পাখাযুক্ত করে, এই রশ্মির ঘা খেয়ে এমনি করে ঘুরতে থাকবে। তাহলে রশ্মির গতিপথে যদি আমরা চাকাযুক্ত পাখা রাখি, চাকাটি ঘোরে। এগুলো সব দেখছেন কে? যে থমসন। তিনটে জিনিস দেখলেন, তলের সঙ্গে 90 ডিগ্রি, গতিপথ সরলরেখা, চাকাযুক্ত পাখাও ঘুরতে থাকে। ক্যাথোড রশ্মি নলের তড়িৎদ্বার দুটির বিভব পার্থক্য বৃদ্ধি করলে, মানে এই যে এটা 10,000 ভোল্ট যেটা ছিল, এই 10,000 ভোল্টের জায়গায় দেখা গেলো 20,000 ভোল্ট করে দিল, 15,000 ভোল্ট করে দিল ইত্যাদি, তাহলে চাকার বেগও বাড়তে থাকে। এখানে যে চাকাটা যদি রাখি তার বাড়তে থাকে, তার মানে যত বেশি আমি তড়িৎ ওদের মাঝে তড়িৎ বিভব দেব, তত বেশি রশ্মি উৎপন্ন হবে। তিনি আর কি দেখলেন, যে যত বেশি তড়িৎ দেব তত বেশি চাকা জোরে ঘুরছে। তাহলে চাকাটা ঘুরছে কিসের জন্য? এই ওটার আঘাতের ফলে। আচ্ছা, আমরা ক্যাথোড রশ্মির এটার আমরা একটা ডিজিটাল ফরমেশন দেখে নিচ্ছি।
তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, যেটা পড়বো আমরা ডিটেলসে পড়বো। ক্যাথোড রে টিউব প্রডিউস ভিডিও। আচ্ছা, ওকে, কি দেখাচ্ছে দেখি এদের ব্যাপার স্যাপার। আমি চাইলাম এখান থেকে আসা। এটা হচ্ছে ভ্যাকিউম টিউব, এটা হচ্ছে তোমার ক্যাথোড। আচ্ছা, এখানে একটা হিটার দিয়েছে, এটা ক্যাথোডের টিউব। ও, এটা কোনটা দেখাচ্ছে? জাস্ট এ সেকেন্ড। এ তো সে টিভির ক্যাথোড রে টিউব দেখিয়ে বসে আছে। এটা নয়, সরি, আমরা ক্যাথোড রে প্রোডাকশন করতে গিয়ে অন্য জায়গায় চলে গেছি। এটা জে থমসনের ডিসকভারিটা। এখন কিছু খুললে ওই লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার এইসবই দেখতে পাবো। এখানে কি বলছে, জে থমসনের ডিসকভারি অফ ইলেকট্রন বা জে থমসন। জে থমসনের আবিষ্কারের আগে কি হলো, মানুষ কি জানতো যে অ্যাটম ওয়াজ ইনভিজিবল, মানে সরি ইনডিভাইজেবল, মানে পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু এই ব্যাপারটা 1897 খ্রিস্টাব্দে ব্রিটিশ ফিজিসিস্ট জে থমসন তিনি এই ধারণাটা ভেঙে দেন, এবং তিনি একটা বিখ্যাত পরীক্ষা করেন, কি ক্যাথোড রশ্মি টিউব মানে সিআরটি টেস্ট, এবং তিনি একটা নতুন পার্টিকেল আবিষ্কার করেন যার নাম হলো ইলেকট্রন 1897। তাহলে 1808, দেখো 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন, তাহলে 1808 থেকে 1897 মানে প্রায় 90 বছর পর্যন্ত মানুষ জানতো পরমাণুকে ভাঙা যায় না। 1897 জে থমসন প্রথম এসে বলল যে না, পরমাণুকে ভাঙা যায়। তিনি ক্যাথোড রশ্মি টিউবের মাধ্যমে তিনি দেখালেন যে এক্সপেরিমেন্টাল সেটআপ কি আছে দেখবো, যে পরমাণুকে ভাঙলেও পাওয়া যায়। কি কি লাগছে, থমসন কি কি ব্যবহার করেছিল, একটা সিআরটি মানে ক্যাথোডের টিউব, একটা গ্লাস টিউব, খুবই লো প্রেসার, একটা ক্যাথোড, একটা অ্যানোড এবং হাই ভোল্টেজ সোর্স ছিল, এবং এটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করা হয়েছিল তখন একটা রশ্মি ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছিল। এগুলো কি বলছে ক্যাথোডে, এবার সেগুলো আমরা দেখব অ্যানিমেশনের মাধ্যমে। ওফ, এটাই হচ্ছে সমস্যা। জাস্ট 10 সেকেন্ডস। যেভাবে পারছে সেভাবেই করছে। আরে অদ্ভুত বিষয় তো। বেশ, এটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব, প্রেসার খুবই কম। ক্যাথোড জানা দরকার আছে, আমরা যেটুকু পড়বো কিন্তু সলিড ভাবে পড়বো, জানবো। এটা হচ্ছে ক্যাথোড, একটা তড়িৎদ্বার ক্যাথোড নেওয়া হলো। অ্যানোডটাকে এইভাবে রাখা হয়েছে, বেশ
এদের সেটআপ অনুসারে অ্যানোডটাকে এভাবে রয়েছে। স্যার একটা কথা বলবো? বলো। এটা কি রেকর্ডিং এ আছে? দাঁড়া আমি দেখি, দাঁড়া রেকর্ডিং দিয়েছি না দিইনি কে জানে, মনে করতে পারছি না। আমার তো স্ক্রিনে প্রবলেম হচ্ছে, ঠিক দেখতে পাচ্ছি না, মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। রেকর্ডিং মনে হয় দেওয়া আছে, বুঝলে। এক সেকেন্ড। দেওয়া আছে। স্ক্রিনে দেখা আচ্ছা যাচ্ছে ঠিক না? আছে, দেখা আছে, মাঝে মধ্যে ঠিক আসছে না নেটটা। ওই অফ হয়ে গেলে চেঞ্জ করে নেবে। আমি আবার করছি, তাও ওরকম প্রবলেম হচ্ছে বারবার। আচ্ছা বেশ, আচ্ছা ঠিক থাক, আছে, আমি দেখে নেবো না হয় আরেকবার। আচ্ছা বেশ, দাঁড়াও এখানটায় এরা যেটা দেখাচ্ছে মানে বইয়ের এক্সপেরিমেন্টের সঙ্গে ঠিক মিল আসছে না। তাও কোনো ক্রমে দেখানোর জন্য বলছি। এই যে এইভাবে ধরো, এইভাবে ইলেকট্রনটা এইভাবে যেতে থাকবে আর কি, একটা রশ্মি, এদিকে ইলেকট্রন এইভাবে তৈরি হচ্ছে। এই যে স্রোত যেটা যাচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা, পজিটিভ নেগেটিভ মেটালিক প্লেটস ইনসাইড দ্য ক্যাথোড রেস টিউব। আচ্ছা ওগুলো আমি ওখানে ওই বই থেকে আমি বললাম, জাস্ট অ্যানিমেশনটা দেখানোর জন্য আমি এটা দেখাতে এলাম, অন্য কিছু দেখানোর। এটা বিরক্তিকর। ছি 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 ছি, মানে এইভাবে দাঁড়াও, এখানে তোমার এই এটা প্রয়োগ করছে পজিটিভ, এটা ব্যাটারি আর কি, এর মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করে ইলেকট্রন গুলো যাচ্ছে এইদিকে। হ্যাঁ এইটা আমি একটু পরে দেখবো, এক্সপেরিমেন্ট এখনো বলিনি। ইলেকট্রন গুলো যাওয়ার সময় দেখা যাবে কি, যেটা পজিটিভ তড়িৎদ্বার আছে তার দিকে সরে যাচ্ছে, মানে মাইনাস গুলো প্লাসের দিকে যাবে। আর এখানে এখানে যদি তোমার মাইনাস থেকে মাইনাসে মাইনাসে বিকর্ষণ হবে, এখান থেকে দূরে সরে যাবে। এইটা দেখানোর জন্যই। না, এদের এই অ্যাড দেখার জন্য আমাদের এখান থেকে লাভ নেই, আশ্চর্যজনক। ছাড়ো, তাহলে আমরা কোথায় ছিলাম, এখানটা চলে যাব। ওকে, তাহলে কি দেখতে পাচ্ছি, এদের থেকে আমাদের এই ভালো, অ্যানিমেশনের প্রয়োজন নেই। ওগুলো রেডিমেড অ্যানিমেশন যদি কোথাও পাই দেখবো। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মি প্রবাহ ঘটে, সেই রশ্মিগুলোর তিনি কি দেখলেন, যে ওখানে যদি একটা চাকা রাখা হয় তাহলে সেই চাকাকে ঘুরিয়ে দিতে পারে। তাহলে নিশ্চয়ই ওটার সামান্য কিছু একটা ভর আছে, যার গতিবেগ আছে, যেটা আঘাত করতে পারে। এবং এই যে ঋণাত্মক তড়িৎযুক্ত কণার সমবায়ে গঠিত, তিনি প্রমাণ করলেন যে ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমবায়ে গঠিত, কারণ ওই চাকাটাকে ঘুরিয়ে দিতে পারছে। তাহলে ক্যাথোড রশ্মি আসলে ভর বিশিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত। ভর বিশিষ্ট কেন মনে হলো, কারণ এর যদি ভর না থাকবে তাহলে ওই যে ওখানে যে পাখাটাকে রাখছে সেটাকে কি করে ঘোরাবে। এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এই রশ্মির গতিপথ ঋণাত্মক আধান বিশিষ্ট কণার মতো বিক্ষেপিত হয়। ওই যে লাস্ট যে ভিডিওটা দেখালাম, যে পজিটিভের দিকে চলে যাচ্ছে, নেগেটিভ থেকে দূরে সরে গিয়ে বিক্ষেপিত হচ্ছে। তাহলে বিক্ষেপিত কেন হচ্ছে, নিশ্চয়ই নিজের মধ্যে চার্জ আছে। আমরা কি জানি, মাইনাস প্লাসের মধ্যে আকর্ষণ হয় আর মাইনাস মাইনাসে বিকর্ষণ হয়। তাহলে এই যে কণাগুলো যাচ্ছে এগুলো তো সব মাইনাসের কণা, মানে ইলেকট্রনের কণা।
তাহলে ইলেকট্রনের কণা যদি কোনো মাইনাসের কাছে যায় বিকর্ষিত হবে, কোনো প্লাসের কাছে যায় আকর্ষিত হবে, তাহলে ওর বিক্ষেপণ ঘটবে। ওর বিক্ষেপিতর মাধ্যমে আমরা বুঝতে পারছি ওটা মাইনাস কণা। কেন? কারণ এখানে যদি মাইনাস কিছু রাখি তাহলে তার কাছ থেকে দূরে চলে যেতে চাইবে। ওটা থেকে প্রমাণ হচ্ছে যে ওর চার্জ হচ্ছে ঋণাত্মক। এখন আর কি কি বৈশিষ্ট্য, এগুলো সব বৈশিষ্ট্য ওই রশ্মিটার। এতগুলো আমরা বৈশিষ্ট্য আলোচনা করলাম। এর গতিপথ সরল। কে আবিষ্কার করেছে? জে থমসন। উনি দেখলেন, কি দেখলেন? যে রশ্মিটার গতিপথ হচ্ছে সরলরেখা বরাবর, এই প্লেটের সঙ্গে 90 ডিগ্রি কোণে যাওয়া আসা করছে। এই রশ্মিটার মাঝে যদি কোনো তোমার চাকাযুক্ত পাখা রাখা হয় সেটা ঘুরছে। এর বিভব প্রভেদ যত বাড়ানো হবে ওই পাখার গতিবেগ তত বাড়বে। এবং তার সঙ্গে কি হচ্ছে যে না, যে রশ্মিটা যাচ্ছে সে বিক্ষেপিত হয়, মাইনাসের দ্বারা বিক্ষেপিত হয়। এটা থেকে বোঝা যাচ্ছে যে ক্যাথোড রশ্মি আসলে ঋণাত্মক আধানযুক্ত সেই কণার স্রোত। এখন এই রশ্মি ফটোগ্রাফিক প্লেটের সঙ্গে বিক্রিয়া করে, ইলেকট্রনের মানে মাইনাস চার্জ আছে সেজন্য বিক্রিয়া করে, এবং জিঙ্ক সালফাইডের উপর রশ্মি পড়লে প্রতিপ্রভার সৃষ্টি হয়, মানে একটা দীপ্ত আলো আর কি। এগুলোর বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, বিজ্ঞানীরা যখন গবেষণা করেন তখন তার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তারা পর্যালোচনা করেন। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তিনি খুঁজে পেলেন। আর কি পেলেন? 5 নম্বর বৈশিষ্ট্য, ক্যাথোড রশ্মির প্রকৃতি তড়িৎ মোক্ষম নলের মধ্যস্থ গ্যাস ও ক্যাথোডের প্রকৃতির উপর নির্ভর করে না। এই যে এইখানে কিছু, এই যে প্রথমে একটা লাইন দিয়েছিল যে সামান্য পরিমাণ বায়ু নিয়ে, কেন নিয়েছিলেন? যে তিনি দেখতে চাইছেন এখানে যে বায়ুটা নেবো, বায়ু মানে কি? বায়ু মানে সেখানে অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, সব থাকবে। তাহলে তাদের উপস্থিতিতে যে রশ্মিটা বের হবে সে তাদের সঙ্গে কোনো বিক্রিয়া করছে না বিক্রিয়া না করে এগিয়ে যাচ্ছে। আলটিমেটলি দেখা গেল যে ক্যাথোড রশ্মির ভিতরে কি আছে না আছে তার সঙ্গে ক্যাথোডের রশ্মির কোনো কিছু নির্ভর করে না, যে নিজের মতো সোজা যা আসে না। এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম, ক্যাথোড রশ্মির প্রকৃতি, তার নেচার, এইগুলো আমরা আলোচনা করে দেখতে পেলাম এখান থেকে জে থমসনের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। এইবার এই বৈশিষ্ট্যগুলো দেখার পর তিনি পর্যালোচনা করতে লাগলেন, তিনি ভাবতে লাগলেন যে ব্যাপারটা কি, এই যে বৈশিষ্ট্যগুলো দেখাচ্ছে এগুলো আসলে কি। তিনি দিয়ে একটা সিদ্ধান্তে এলেন। কি সিদ্ধান্তে আসেন? 1 নম্বর সিদ্ধান্ত, যে ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে অন্য কিছুই না, ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে নেগেটিভ বা ঋণাত্মক আধান বিশিষ্ট, মানে মাইনাস আর কি, ক্ষুদ্র ক্ষুদ্র কণার স্রোত। তিনি 1 নম্বর কনক্লুশনে এলেন এবং তিনি নাম দিলেন এই ঋণাত্মক কণাগুলি আসলে কিছুই না, এগুলো হচ্ছে ইলেকট্রন। যেমন ডাক্তারে কি করে, কোনো পেশেন্টের বিভিন্ন সিমটম দেখে, যে কি জিভ বের করো, তারপরে গায়ে জ্বর আছে কিনা স্টেথোস্কোপ দিয়ে মাপে, এইসব মেপে নেওয়ার পরে তারপরে তিনি তখন বলেন এই তোমার এই হয়েছে, তোমার এই হয়েছে ইত্যাদি। ঠিক সেরকম জে থমসন এই পরীক্ষার বিভিন্ন পর্যবেক্ষণ করলেন ডাক্তারের মতো, বা বিজ্ঞানীরা যেরকম করে থাকেন। তারপর তার সিদ্ধান্তে তিনি আসেন। ঠিক আছে, দিয়ে তিনি সিদ্ধান্তে এসে প্রথমে কি বললো, এক সেকেন্ড, এগুলোকে বলতে তিনি ইলেকট্রন। এবার এর নাম দিলেন ইলেকট্রন, এই ঋণাত্মক আধানযুক্ত চার্জকে নাম দিলেন ইলেকট্রন। এখন এই ঋণাত্মক আধানযুক্ত কণাগুলো হচ্ছে পরমাণুর একটা অংশ। এই যে ইলেকট্রন এলো কোথা থেকে? ওই যে ওখান থেকে যে ক্যাথোড প্লেটটা রাখা হয়েছে সেইটা ভেঙেই ওটা তৈরি হয়েছে। তাহলে আলটিমেটলি ওই পরমাণুর একটা অংশ। তিনি ওই সিদ্ধান্ত নিলেন যে না, ইলেকট্রনটা আসছে কোথা থেকে?
ইলেকট্রনের নির্দিষ্ট ভরও আছে, নির্দিষ্ট আধানও আছে, এবং ওটা হলো ই মাইনাস। তিনি কি কি সিদ্ধান্ত নিলেন দেখো, ওই যে স্রোতটা বইছে সেই স্রোতটা আর কিছুই না, ইলেকট্রনের স্রোত। দ্বিতীয়ত ওই ইলেকট্রনটা পরমাণুর একটা অংশ। তৃতীয়ত ওই ইলেকট্রনের নির্দিষ্ট ভরও আছে, নির্দিষ্ট আধানও আছে। এই সিদ্ধান্তগুলো তিনি উপনীত হলেন। তারপরে কনক্লুশনে তিনি কি আসছেন, যে সমস্ত মৌলের পরমাণুর অন্যতম উপাদান হলো ইলেকট্রন। পৃথিবীতে যত মৌল আছে তার মধ্যে ইলেকট্রন থাকবেই থাকবে, ইলেকট্রন ছাড়া কোনো মৌল কোনো পরমাণু হবে না। কারণ তিনি কি কনক্লুশন, যে ধাতব ক্যাথোড ব্যবহার করা হয়েছে সেটা মানে ওখানে যে তড়িৎক্ষরণ করলে সর্বক্ষেত্রে একই ধর্ম ও প্রকৃতি সম্পন্ন ক্যাথোড রশ্মির সৃষ্টি হয়। তুমি যেই ধাতুই ব্যবহার করো না কেন এখানটাই, মানে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রন কণাটা কোথায় পাওয়া যাচ্ছে, এই যে ধাতব পাত যেটা ব্যবহার করেছি, এখানে তুমি যেটাই ব্যবহার করো না কেন যতবার বেরোবে ওই ইলেকট্রনও বেরোবে। ওখান থেকে তিনি প্রমাণ করতে পারলেন যে কিছু কণা পরমাণু থেকে ভেঙে বেরিয়ে আসছে, তার মধ্যে একটা হলো ইলেকট্রন। নেক্সট, এবং এই যে ঋণাত্মক আধানবাহী কণা মানে ইলেকট্রন, তার ই বাই এম এর অনুপাত একই হয়। ই বাই এম মানে কি, ই মানে হচ্ছে আধান তার চার্জ, আর এম মানে হচ্ছে ভর। তার মানে যে ধাতু থেকেই তিনি পরীক্ষা নিরীক্ষাটা করুন না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই যে চার্জ পাচ্ছেন এবং তার যে ভর, এই দুটো তিনি পরিমাপ করছেন। চার্জ এবং ভর বারবার পরিমাপ করছেন, বারবার পরিমাপ করছেন, প্রত্যেক ক্ষেত্রে এদের অনুপাত একই হয়। এবং তার মান হলো এটা, ই বাই এম এর মান হলো 1.75 ইন্টু 10⁸ ক্যালোরি পার গ্রাম, সরি কুলম্ব পার গ্রাম। যাই হোক, তিনি এটাই বলতে চাইছেন যে আমি যে ধাতুই ব্যবহার করি না কেন ওখানে, সেখান থেকে যে কণাটা বের হচ্ছে তার ই বাই এম এর ভ্যালু সবসময় একই আসছে। তাহলে প্রত্যেকটা ধাতু থেকেই যদি একই জিনিস আছে ওখানে উপস্থিত অন্যান্য সমস্ত ধাতু থেকে, তাহলে কি বলা যেতে পারে, যে যেটা বের হচ্ছে সেটা প্রত্যেকটা ধাতুর মধ্যেই আছে। মানে ব্যাপারটা অনেকটা কিরকম, ধরো কেউ একটা স্কুলের একটা নির্দিষ্ট পোশাক আছে, বিভিন্ন রাস্তা দিয়ে বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা যখন আসছে তখন ওই নির্দিষ্ট পোশাকটা যখন তুমি দেখতে পাচ্ছ স্কুলের, ওই পোশাক থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই ছেলেটি বা এই মেয়েটি এই স্কুলের এই স্কুলের ইত্যাদি তার বৈশিষ্ট্য দেখে। এখানেও তাই, বিভিন্ন ধাতু ক্যাথোড হিসাবে ব্যবহার করে উনি যতবারই পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন প্রত্যেক ক্ষেত্রে এই ই বাই এম রেশিওটা সমান আসছে বারবার, এবং তার ভ্যালু হচ্ছে এইটা। এটা থেকে তিনি কি প্রমাণ করলেন, যে যেমন এই ছাত্রগুলোর ড্রেস থেকে তিনি কি প্রমাণ করতে পারেন, আমরা কি প্রমাণ করতে পারি, যে স্কুলে পড়তে গেলে ড্রেস লাগবে, কারো নীল সাদা, কারো সবুজ সাদা, কারো মেরুন সাদা, বিভিন্ন রকমের ড্রেস লাগবে, স্কুল ড্রেস লাগবে। ঠিক সেরকম এই বিভিন্ন ধাতু থেকে এই ইলেকট্রনের স্রোত দেখে 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 তিনি প্রমাণ করে দিলেন যে প্রত্যেকটি মৌলিক পদার্থের পরমাণুর মধ্যে তার একটা অন্যতম উপাদান হলো ইলেকট্রন। এই কথাটা তিনি কি করে বললেন, তিনি যতবার যে পরমাণু নেই তিনি পরীক্ষা করুন না কেন প্রত্যেক ক্ষেত্রে তিনি যে রশ্মিটা পাচ্ছেন সেই রশ্মির ই বাই এম রেশিও সবসময় সমান। তাহলে প্রত্যেক পরমাণুর মধ্যে নিশ্চয় এই ইলেকট্রন আছে বলেই সেখান থেকে রশ্মিটা বের হচ্ছে, এবং প্রত্যেকের মধ্যে ওই ইলেকট্রনটা একই টাইপের বলেই
E/m এর ভ্যালুটা সব ক্ষেত্রে সমান আসছে, এটা তিনি আবিষ্কার করতে পারলেন। এবং এইভাবেই ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেল। এবং এতদিনকার যে পুঞ্জীবিত ধারণা যে পরমাণুকে ভাঙা যায় না, সেটা জে থমসনের ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমেই প্রথম ভেঙে গেল যে না, পরমাণুকেও ভাঙা যায়, এবং যার অন্যতম উপাদান হচ্ছে ইলেকট্রন। এখনো পর্যন্ত এই ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন আবিষ্কার থেকে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এনিওয়ান, মনের মধ্যে কোনো কোশ্চেন? সেটা মানে হচ্ছে ডিসি যেটা আছে ওটা মানে দিক পরিবর্তন করতে পারে? না, ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ব্যাটারি থেকে যে কারেন্ট পাওয়া যায় সচরাচর সেটা হলো ডিসি, এ কোনো দিক পরিবর্তন করবে না। আর এসিও তো দিক পরিবর্তন করতে পারে। দিক পরিবর্তন করতে পারে, অল্টারনেটিং কারেন্ট বলা হয়। বেশ, তাহলে আমরা ইলেকট্রন আবিষ্কার দেখলাম। এখান থেকে অনেক সময় প্রশ্ন হয় ইলেকট্রন আবিষ্কার করেন কে? সেটা জে থমসন। এভাবেও আমরা বুঝতে পারি, মনে রাখতে পারি আর কি। এইবার যে তিনি তখন তাহলে কি বলে দিলেন যে মৌলের মধ্যে পরমাণু আছে, পরমাণুর মধ্যে ইলেকট্রন আছেই। তা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আছে তার প্রমাণ কি? কতগুলো প্রমাণ দিয়েছে দেখো, এগুলো এত ডিটেলসে না জানলেও হবে, তাও আমি বলে দিচ্ছি। যে কিছু ধাতুকে যদি তীব্রভাবে উত্তপ্ত করা হয়, ইলেকট্রন বের হয়। কতগুলো ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়াম, এদের উপর যদি আলো ফেলা হয়, সেখান থেকে ইলেকট্রন বের হয়। তাহলে ইলেকট্রন আছে বলেই বের হয়, পরমাণুর অন্যতম একটা উপাদান ইলেকট্রন বলেই বের হয়। এই সমস্ত ঘটনা থেকে প্রমাণিত হয় যে ইলেকট্রন সমস্ত মৌলের পরমাণুর অন্যতম উপাদান। এই দুটো উদাহরণ মনে রাখা এমন কিছু কঠিন নয়। বলছি প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রন আছে, কি গ্যারেন্টি? তুই প্রমাণ করো তো দেখি প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে। তিনি সঙ্গে সঙ্গে দুটো এক্সপেরিমেন্টের কথা বললেন, যে তুমি যে কোনো ধাতুকে তুমি উত্তপ্ত করো, তাপ দাও, সেখান থেকে ইলেকট্রন পাবা। তাহলে ইলেকট্রন আছে বলেই সেটা বের হচ্ছে। আবার সোডিয়াম, পটাশিয়াম এইসব ধাতুর উপর তুমি আলো ফেলো, ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে আলাদা আলাদা ধাতু নিয়েও পরীক্ষা করেও দেখা যাচ্ছে যে প্রত্যেকটা থেকেই ইলেকট্রন বের হচ্ছে। তো এটা থেকে কি প্রমাণ হয়? যে পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকে। যেমন কি বলতে পারি, একটা গরু, ভারতের একটা গরু, পাকিস্তানের একটা গরু, আফগানিস্তানের একটা গরু, আমেরিকার একটা গরু নিয়ে পরীক্ষা করে কি দেখা গেল? গরুর মাথায় দুটো শিং, একটা লেজ, দুটো কান, এবং যেগুলো দেখতে একই রকম চেয়ার ইত্যাদি আছে। এটা বলে প্রমাণ করা যায় যে গোটা পৃথিবীতে যত গরু আছে সেই প্রত্যেক গরুর মাথায় শিং থাকবে, একটা লেজ থাকবে। অনেকটা এরকম যে প্রত্যেক পরমাণুর মধ্যে ইলেকট্রন থাকবেই। এবার ইলেকট্রন আবিষ্কার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে তখন মনে হলো থমসনের যে ব্যাপারটা কি, তাহলে পরমাণুকে যে ভাঙা যায় না বলছিলাম, এখন দেখতে পাচ্ছি পরমাণু ভাঙা যায়, ইলেকট্রন বের হয়, প্রোটন বের হয়, নিউট্রন বের হয়, ইত্যাদি বের হয়। তার মধ্যে একটা অন্যতম উপাদান নাম দিলেন ইলেকট্রন। তাহলে যেখানে ইলেকট্রন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস থাকলে প্লাসও থাকবে, যেখানে থাকে মাইনাস সেখানেই থাকবে প্লাস, কোনো না কোনো ভাবে। না হলে ওটা প্লাস মাইনাসে জিরো হয়ে নিউট্রাল হয়ে থাকবে। তাহলে এরা আছে কিভাবে? কিভাবে আছে পরমাণুর গঠনটা নিয়ে তিনি প্রথম একটা চিন্তা ভাবনা করলেন যে একটা পরমাণুর গঠন কি রকম হয়, পদার্থের যে সবচেয়ে ক্ষুদ্রতম কণা পরমাণু, সেটা কিভাবে তৈরি হয়। তিনি একটা মডেল তৈরি করলেন, যার নাম দিলেন ওয়াটারমেলন মডেল, জে থমসনের, অথবা প্লাম পুডিং মডেল। পুডিং একটা খাবারের নাম, একটা খাবারে এইভাবে চেরি দেওয়া থাকে, এক থালা খাবার, খাবারের মধ্যে চেরি দেওয়া থাকে। সেই চেরিগুলোকে ভাবছি কি ইলেকট্রন, আর ওই থালার খাবারটাকে ভাবছি প্রোটন। বাকি যে খাবারটা আছে সেটা হচ্ছে প্রোটন। তিনি বললেন যে পরমাণুর মধ্যে হয়তো ইলেকট্রন এবং প্রোটনগুলো এইভাবে থাকে। অথবা ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন মডেল মানে কি? ওয়াটারমেলন যদি আমরা একটা আঁকি, খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ধরো তার সবুজ অংশ, আর
ওয়াটারমেলনে এইভাবে একটা লাল থাকবে, এটা মোটামুটি আমি অত ডিটেলসে যাচ্ছি না, সময় নষ্ট হবে। দিয়ে সবুজটা অত বড় ব্যাপার নয়, যে এখানে মানে যেটা বলতে চেয়েছে আর কি আসলে, দেখো পরমাণু মডেল আঁকতে গিয়ে উনি তরমুজের কথা বলছেন, যে ইলেকট্রন প্রোটন গুলো কিভাবে থাকে, খুব ইন্টারেস্টিং। এই যে এখানে যে বীজগুলো থাকে ওয়াটারমেলনের, এইগুলোকে বলছে এক একটা ইলেকট্রন। তিনি এইভাবে পরমাণু, তিনি বলছেন যে পরমাণুর অনেকটা যেন এইরকম, একটা ওয়াটারমেলনে যে কালো বীজগুলো রাখা থাকে, ঠিক যেন লাল রঙের অংশটা, এটাকে তিনি কি বলতে চাইছেন, এটাকে তিনি বলতে চাইছেন লাল রঙের যে অংশটা সেটা হয়তো প্লাস, আর এই এক একটা বীজ হলো মাইনাস ইলেকট্রন, মানে ই মাইনাস, যে ধনাত্মক আধানের মধ্যে ঋণাত্মক আধানগুলো যেন এইভাবে ছড়িয়ে থাকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, যে থমসনের কি কি মডেল ছিল, ওয়াটারমেলন মডেল, প্লাম পুডিং মডেল। তিনি কি কি বললেন, তিনি ভুল বলুন ঠিক বলুন পরের ব্যাপার, তিনি ভুলই বলছেন, পরবর্তীকালে দেখা যাবে তিনিও ভুল বলছেন। তিনি যেগুলো বললেন সেগুলো আমাদের মনে রাখতে হবে, স্বীকার্য। তিনি যা যা বলেছিলেন সেগুলো আমাদেরকে স্বীকার করে নিতে হবে। প্রথম স্বীকার্য কি, যে পরমাণু প্রায় 10⁻⁻8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িদাদায়িত সুষম গোলক। বলছে একটা ছোট্ট পড়া 10⁻⁸ সেন্টিমিটার একটা মাপ, এইরকম তার একটা ব্যাস হবে এবং তার নেগেটিভ চার্জ থাকবে তার মধ্যে, দিয়ে একটা সুষম গোলক, একটা গোল অংশ তিনি প্রথমে বললেন। তারপর কি বললেন, আর মাইনাস থাকলে সেখানে প্লাস থাকে, তাহলে প্লাসের ওই ধনাত্মক তড়িৎটা কোথায় আছে না চারিদিকে সমানভাবে ছড়ানো, এই প্লাম পুডিং মডেলের মতো, এবং তার মাঝে নেগেটিভ গুলোকে রাখা হয়েছে। এটা তার ধারণা। এটা কার মডেল পড়ছি আমরা, বলো তো কেউ? জে থমসন। জে থমসন। এখন আমরা জে থমসনের ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল আমরা পড়ছি। আমরা পরবর্তীকালে দেখবো এই মডেলগুলো সব ভুল, অন্য মডেল আসবে। প্রাথমিকভাবে এই মডেলগুলো আলোচনার মধ্যে আসছে। তিনি আর কি বলছেন, তাহলে তিনি প্রথমে বললেন যে প্লাস চার্জটা চারিদিকে ছড়ানো, তার মধ্যে মাইনাস চার্জটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এর ফলেই মোট আধান হয় শূন্য। মাইনাস আর প্লাসে মিলিয়ে মিশিয়ে মোট আধান হয় শূন্য। এই ওয়াটারমেলনের লাল রঙের অংশটাকে যদি আমরা ধরি প্লাস চার্জ, তাহলে ছোট ছোট যে কালো বীজ অংশগুলোর জন্য মাইনাস চার্জ, তাহলে প্লাস মাইনাস করে করে টোটাল যে আধান সেটা হয়ে যাচ্ছে 0। এবার এই মডেলটা শোনার পরে কি দেখা গেল, যে এই মডেলের কিছু লিমিটেশন আছে, সীমাবদ্ধতা, এর দ্বারা সবকিছু ব্যাখ্যা করা যাচ্ছে না। কিরকম, যে বলছে কি পরমাণু যে এমনি নিউট্রাল হয়, এনের মাথায় হচ্ছে একটা 0 ভর আছে, নিউট্রাল। সিএল মাথায় যে 0, নিউট্রাল। সামগ্রিকভাবে যে প্রথম অবস্থা বা এর যে কি কেন হলো, কি করে হলো, কি জন্য হলো, সেটা ব্যাখ্যা করতে তিনি পারছেন বটে। আচ্ছা, আমি প্রথমে ভাবলাম যে ব্যাখ্যা করতে পারছেন না। আচ্ছা বেশ, তিনি নিউট্রালিটি ব্যাখ্যা করলেন। থমসনের মডেল পরমাণুর সামগ্রিক প্রথম অবস্থায় ব্যাখ্যা করতে সক্ষম হলেও 1911 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ কণা পরীক্ষার সাহায্যে দেখান যে পরমাণুর মোট ভর তার সমস্ত অংশ জুড়ে সুষমভাবে ছড়িয়ে থাকে না, তাই থমসনের পরমাণু মডেলটি পরিত্যক্ত হয়। মানে তিনি এই মডেলটির মাধ্যমে এটা দেখাতে চাইলেন কি, যে প্লাসের মাঝে চারিদিকে মাইনাসটা ছড়িয়ে আছে, মানে মাইনাসটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে আছে, দিয়ে প্লাস মাইনাস 0 হয়েছে, Na0 বা Cl0 তিনি দেখাতে সক্ষম হলেন। কিন্তু এটা থেকে কি মনে হচ্ছে, যে এটা চারিদিকে ছড়িয়ে আছে, যে প্লাসটা চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু এই যে ভিতরে যে প্লাস অংশটা, এটা তো মাত্র একটা সামান্য একটা জায়গায় আছে, তাকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে
ইলেকট্রনগুলো আছে, তাহলে প্লাসটা এখানে যতটা জায়গা জুড়ে ছড়ানো দেখাচ্ছে এখানে ততটা দূরে ছড়িয়ে নাই। এটা কি করে প্রমাণ হলো? একটা রাদারফোর্ডের একটা পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ হলো যে তিনি যতটা ছড়িয়ে প্লাসকে দেখাচ্ছেন আদতে ধনাত্মক বা প্লাস চার্জ আদতে অতটা ছড়িয়ে নাই। প্লাসটা আছে সামান্য ছোট্ট একটা জায়গায়, আর তাকে কেন্দ্র করে বাকি সমস্ত জায়গাটায় ফাঁকা আর কিছু ইলেকট্রন রয়েছে। তাহলে এটাই হলো তার মডেলের সীমাবদ্ধতা। আবার বলছি, সীমাবদ্ধতা হলো কি, তিনি প্লাস মাইনাস মিলে 0 হয় এইটা দেখাতে সক্ষম, কিন্তু তিনি এখানে দেখাচ্ছেন কি প্লাস চার্জটা চারিদিকে ছড়িয়ে আছে, আসলে কিন্তু তা নয়। প্লাস চার্জটা রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে প্লাস চার্জ আছে মাঝখানে মাত্র একটু সামান্য এলাকা জুড়ে, বাকি সব অংশই ফাঁকা। তাহলে এটাই হচ্ছে আসল মডেল, পরে জানা গেল। কিন্তু তার মডেল অনুসারে তিনি যে প্লাস চার্জকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন সেটা তাহলে ভুল, এটা তার সীমাবদ্ধতা। অর্থাৎ যে পদার্থের ভর চারিদিকে ছড়িয়ে থাকে না, তার ধনাত্মক চার্জও চারিদিকে ছড়িয়ে থাকে না। তাহলে এইসব ভুলের জন্য মডেলটি পরিত্যক্ত হয়, এই মডেলটিকে আমরা আর স্বীকার করি না। এনি কোশ্চেন এখনো পর্যন্ত যেটুকু বললাম তার সাপেক্ষে? বেশ, এখন এরকম গবেষণা চলছে, প্লাস মাইনাস ইত্যাদি নিয়ে গবেষণা চলছে। এই চলতে চলতে হঠাৎ করে ওই সময় একটা আলাদা প্রপার্টি তৈরি হলো, যাকে বলছে তেজস্ক্রিয়তা। মানে কোনো পদার্থকে যদি তুমি রেখে দাও তার ভিতর থেকে আমনা আমনি কিছু রশ্মি নির্গত হবে এবং সেই পদার্থকে বলবে তেজস্ক্রিয় পদার্থ, আর এই ঘটনাটিকে বলবে তেজস্ক্রিয়তা। এটাকে আবিষ্কার করে প্রথম হেনরি বেকারেল। এরও একটা কাহিনী আছে। তিনি একদিন ল্যাবে পরীক্ষা করছিলেন, ল্যাবে পরীক্ষা করতে করতে কিছু পদার্থ কাগজে মুড়িয়ে ড্রয়ারে ভরে তিনি বেরিয়ে চলে যান। একদিন পরে এসে দেখেন যে ওই ড্রয়ারের মধ্যে কিছু ফটোগ্রাফিক প্লেট রাখা ছিল, সেই ফটোগ্রাফিক প্লেট দাগ হয়ে গেছে। তিনি মনে মনে ভাবলেন কি যে আমি তো আলোও জ্বালিনি, দুদিন ধরে ল্যাবেও আসিনি, তাহলে এটা দাগটা হলো কি করে? তখন তিনি দেখলেন যে ওখানে কাগজে কিছু পদার্থ রাখা আছে, সে পদার্থ থেকে তাহলে নিশ্চয় কিছু বের হয়েছে, যেটার দ্বারা ওই ফটোগ্রাফিক প্লেটগুলো নষ্ট হয়েছে। তখনই ওইভাবে তিনি তার দেশের নাম অনুসারে পোলোনিয়াম এবং ইউরেনিয়াম, বিশেষ করে পোলোনিয়াম, পোল্যান্ডের নাম অনুসারে একটা নাম লাগলো পোলোনিয়াম। তো এইভাবে, এটা আমি কার কথা বললাম? বেকেরেল। তাহলে পোল্যান্ডে, সরি, পোল্যান্ডটা মেরি কুরি চলে যাবে। তাহলে এই এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে বেকেরেলের ঘটনা, আর আমি এটা আলাদা ঘটনা বললাম। ওই পোলোনিয়ামের নামটা এখানে আসছে না, পোলোনিয়ামের নামটা এখানে আসছে না, জাস্ট আমি আবিষ্কারের কথাটা বললাম। থাক, মানে অনেকগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে, বিভিন্নটার আবিষ্কারের আলাদা আলাদা গল্প আছে। তো এইভাবে তেজস্ক্রিয়তার আবিষ্কারটা হয়। এটুকু এখানে এটুকু দেওয়া আছে তো মনে হচ্ছে, আমি খেয়াল করিনি। এই দেখো এখানে লিখেছে তো, এটা আমার জানা ছিল বলে আমি বলছিলাম এখানে কি লেখা আছে দেখো, যে এক্স রশ্মি সংক্রান্ত পরীক্ষার সময় ইউরেনিয়াম ঘটিত একটি লবণকে, যার সংকেত হচ্ছে এইটা, ইউরানিল সালফেট, মোটা কালো কাগজে মুড়ে একটি ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে দেন। কয়েকদিন পর তিনি দেখেন যে এই লবণের একটা ছবি উঠেছে। এটা থেকে তিনি সিদ্ধান্ত আসেন যে এই ইউরেনিয়াম, এই লবণ থেকে নিশ্চয়ই কিছু একটা অদৃশ্য রশ্মি বেরিয়েছে, যাকে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা যায় না, আর এরাই এটা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করেছে, এবং এই আক্রমণ করার ফলে এই রশ্মি, ফটোগ্রাফিক প্লেটটা নষ্ট হয়েছে। এবং তিনি এই রশ্মির নাম দেন বেকেরেল রশ্মি। কি নাম দেবো, কি নাম দেবো, কি রশ্মি বেরিয়েছে নাম খুঁজে পাচ্ছে না, নিজের নামেই তিনি দিয়ে দিলেন, রশ্মি নাম দিলেন যে বেকেরেল রশ্মি। এখন রশ্মিটার নাম দিলেন বেকেরেল রশ্মি। বা তার পরবর্তীকালে এই যে মেরি কুরি এবং এই এদের কথা বলছিলাম, যে পোল্যান্ডের নাম অনুসারে
পোলোনিয়াম নাম করেছিলেন। তাহলে এই যে একটা দম্পতি মানে হাজব্যান্ড ওয়াইফ মেরি কুরি এবং পিয়ের কুরি, তিনি ওই বেকেরেল রশ্মি, তিনি যে বেকেরেল রশ্মি নাম দিয়েছিলেন সেই বেকেরেল রশ্মির নাম হয়ে গেল তেজস্ক্রিয় রশ্মি। নাম পাল্টে দিয়ে বললেন যে না, ওটাকে আমরা ভাবতে পারি তেজস্ক্রিয় রশ্মি। আর এই ঘটনাটার নাম কি দিলেন? এই ঘটনাটার নাম দেন তেজস্ক্রিয়তা। তিনি এই ঘটনার নাম দিলেন তেজস্ক্রিয়তা। এবং যেসব মৌল এই ধরনের রশ্মি বিকিরণ করে তাদের নাম দিলেন তেজস্ক্রিয় মৌল। এটা তো সব মৌল করে না, যেসব মৌল করে তাদের বলছে তেজস্ক্রিয় মৌল। ঘটনাটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা, রশ্মিটার নাম হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মির প্রথমে নাম ছিল বেকেরেল রশ্মি। কেন না, হেনরি বেকেরেল এই রশ্মির আবিষ্কর্তা, সেই জন্য তিনি কি নাম দেবেন খুঁজে পাচ্ছিলেন না, ওর নাম দিয়ে দিলেন বেকেরেল রশ্মি। এই বেকেরেল রশ্মি পরবর্তীকালে যে নাম চেঞ্জ হয়ে যায় তেজস্ক্রিয় রশ্মি, আর এই ঘটনাটার নাম হয় তেজস্ক্রিয়তা। এবার এখানে এই তেজস্ক্রিয়তার পরিমাপ করার একক আছে, একটা প্রশ্ন দিতে পারে তেজস্ক্রিয়তা পরিমাপ করার একক হচ্ছে কুরি বা বেকেরেল, এদের নামে একক তৈরি হয়। এগুলো তেজস্ক্রিয়তা পরিমাপের এককে পরিণত হয় এদের নাম। এখনো পর্যন্ত কোনো কোশ্চেন? এইটুকু যেটুকু বললাম, কারো মনের মধ্যে কোনো কনফিউশন, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যদি না করো আমি নেক্সট এগিয়ে যাই। হঠাৎ করেই মডেল করতে করতে তেজস্ক্রিয়তা কেন এলো, আমরা আবার ঢুকবো, নতুন নতুন মডেলে ঢুকবো। তেজস্ক্রিয়তা পড়ার পরেই এই অ্যাকচুয়ালি এখানে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণের মাধ্যমে ওই ধাতব পজিটিভ মানে প্রোটন কণাটার আবিষ্কার আমরা জানবো। আমরা যে থমসনের মাধ্যমে ইলেকট্রনের আবিষ্কার জানলাম, এবার প্রোটনের আবিষ্কার জানবো, সেখান থেকে নিউটনের আবিষ্কার জানবো। এবং এই কণাগুলোর আবিষ্কার জানার পরে এই কণাগুলো কোনো পরমাণুর মধ্যে কিভাবে থাকে সেইটা জানার জন্য আমরা বিভিন্ন মডেল জানবো, যেমন রাদারফোর্ডের মডেল জানবো, বোরের মডেল জানবো, সমস্ত কিছু আছে। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, এবং এগুলো আমি ধীরে 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 তোমাদের সব বুঝিয়ে দেবো। এখানে হেন কোনো জিনিস নাই যেটা তোমরা বুঝতে পারবে না, প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব, একটুও বাদ দেবো না। ওই জন্য একটু একটু করে পড়তে হবে আমাদের। যার মনে যা কনফিউশন হবে আমাকে প্রশ্ন করতে পারো, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বারবার বলছি, যে যেখানে বুঝতে পারবে না, দেখবে এতটা লাইন বাই লাইন কোনো জায়গাতে পড়ানো সম্ভব নয়। আমি পড়াচ্ছি এই কারণেই, যাতে তোমার বুঝতে কোনো অসুবিধা না থাকে। তাতে আমাদের দেরি হচ্ছে হোক, পড়ার পরিমাণ কম হচ্ছে হোক, কিন্তু আমরা বুঝে বুঝে পড়ব, এটা মাথায় রাখতে হবে। সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। তাহলে আমরা এইটুকু জানলাম এখনো পর্যন্ত। এইবার আমরা আজ এখনো পর্যন্ত কি কি জানলাম দেখি। পরমাণু কাকে বলে জানলাম, তার ধারণা জানলাম, পরমাণুবাদ কে আবিষ্কার করেছে জানলাম, এখান থেকে পরমাণু ভাঙা যায় না সেটা জানার পরেই জানলাম পরমাণু ভাঙা যায়। পরমাণু ভাঙতে গেলে প্রথম যেটা হয় ইলেকট্রন আবিষ্কার, যে থমসনের কিভাবে হলো জানলাম, ক্যাথোড রশ্মির সৃষ্টি রহস্য যেটা জানলাম। সেখান থেকে আমরা জানতে পারলাম যে একটা অন্যতম উপাদান হলো ইলেকট্রন। সেটা থেকে জানার পর যে থমসনের পারমাণবিক মডেল জানলাম। এটা ভুল হলেও পরীক্ষাতে দিতে পারে যে থমসনের পারমাণবিক মডেলটি লেখো, রাদারফোর্ডের পারমাণবিক মডেলটি লেখো, বা বোরের পারমাণবিক মডেলটি লেখো। এরকম ভাবে বিভিন্ন পারমাণবিক মডেল আছে, যার মধ্যে সব থেকে যেটা আধুনিক এবং যেটা পড়া হয় সেটা হচ্ছে বোরের পারমাণবিক মডেল। এইটাকে ফলো করা হয়। তা এই বিভিন্ন মডেলের মধ্যে থমসনের মডেল হচ্ছে অন্যতম পুরনো মডেল, যার নাম হলো প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। মনে রাখবা, এইটা পড়তে পড়তে আমরা হঠাৎ করে চলে গেলাম তেজস্ক্রিয়তায়। সেখানে কি দেখলাম যে ঘটনাটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা, পদার্থটাকে বলছে তেজস্ক্রিয় পদার্থ, এবং যে রশ্মি প্রথমে নাম হয়েছিল বেকেরেল রশ্মি, পরে তার নাম পাল্টে হলো তেজস্ক্রিয় রশ্মি। এবার এই তেজস্ক্রিয় রশ্মিটা কি রকম তার প্রকৃতি নির্ণয় করার জন্য রাদারফোর্ড একটা পরীক্ষা করেছিলেন। এইটাতে আর অতটা ডিটেলস আমি যাব না, জাস্ট এখানে পরীক্ষাটা আমি বলে দিচ্ছি।
এইখানে দেখো একটা পদার্থ আছে RaBr2, এই যে একটা তেজস্ক্রিয় পদার্থ, এই তেজস্ক্রিয় পদার্থ থেকে এখান থেকে রশ্মি পড়ছে, সরু ধাতব ছিদ্র, এখানে একটা ফুটো করা আছে, এর মধ্য দিয়ে রশ্মিটা যাবে। তীব্র তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্র থাকার কারণ কি? তড়িৎ ক্ষেত্র থাকলে এর মধ্যে যদি কোনো আধান থাকে এই রশ্মির মধ্যে, মানে প্লাস বা মাইনাস, তাহলে সে তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী বিক্ষিপ্ত হতে পারে। কিন্তু যদি সোজা চলে যায় তাহলে জানতে হবে কি ওর মধ্যে কোনো আধান নেই। তা এইরকম একটা সেট আপে এখান থেকে রশ্মি বেরিয়ে সোজা এইটার সূক্ষ্ম ছিদ্রের ভিতর দিকে যে সোজা চলে গেল, মানে যাকে তড়িৎ ক্ষেত্র প্রভাবিত করতে পারেনি, এদিক ওদিক করতে পারেনি, তার মানে জানতে হবে তার কোনো চার্জই নাই। যদি চার্জ থাকতো তবেই সে ডান দিক বাম দিক কোনো একদিকে যেত, কিন্তু এখানে এর কোনো চার্জই নাই। সেই জন্য এই তেজস্ক্রিয় রশ্মির এই রশ্মিটার নাম হচ্ছে এটা হচ্ছে গামা। আর এ আলফা মানে এর চার্জ আছে ধনাত্মক চার্জ, আর বিটা হচ্ছে ঋণাত্মক চার্জ। এটা আমরা পরে দেখবো। তো রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে এইভাবে এটা হয়, একটু পড়ে নিবা, এখানে আর বিশেষ জানছি না, তথ্যগুলো আমি বললাম। আলফা রশ্মি হলো দ্বি ধনাত্মক। এখান থেকে তাহলে একটা জিনিস আমরা কি দেখবো, যে তেজস্ক্রিয় রশ্মিতে কি কি কণা থাকে এটা একটু বলো। তেজস্ক্রিয় রশ্মি কয় প্রকারের? আলফা, বিটা, গামা। যার মধ্যে আলফা হলো দ্বি ধনাত্মক, এই যে আলফা, আলফার আসল নাম হচ্ছে 2He4। বিটা কিছুই না, বিটা হলো ইলেকট্রন। আর গামা, গামার কোনো চার্জই নাই, নো চার্জ। তাহলে আলফা রশ্মি হলো কি দ্বি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম, এই যে এখানে লিখলাম হিলিয়াম কণা, এটাকে বলছে আলফা কণা। দুটো প্রোটন আছে, দেখো দুটো প্রোটন, ওপরে দুটো নিউট্রন, এটা তো ভর সংখ্যা বলা হয়, এগুলো পরে আমরা জানবো, এটা পারমাণবিক সংখ্যা। কোনো কনফিউশন? এনি কাইন্ড অফ কনফিউশন? কারো কোনো কোশ্চেন? না স্যার। কনসেপ্টটা এইটুকু থাকবে না, আর এগিয়ে যাব? অন্য প্রশ্ন আলোচনা হতে পারে, বোঝানোটা আজকে এইটুকুই থাকবো না, আরো এগিয়ে যাব? যা বলবা। স্যার এটুকুনি থাকলে ভালো হতো। বেশ, এখানে দেখার পরে আমরা অল্প অল্প করে পড়বো, 12 পাতার আছে, অসুবিধা নেই, 2 সপ্তাহের মধ্যে এটা করে ফেলবো। পরীক্ষা এখন ঢের দেরি, আমাদের কনসেপ্ট তৈরি করতে হবে। অন্য কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবা। তাহলে আমরা আজকে কি কি জানলাম? এই তেজস্ক্রিয় রশ্মির মধ্যে 3টে রশ্মি থাকে, এখানে আমি লিখে দিই। একটাকে বলছে আলফা, এর নাম হচ্ছে বিটা, এর নাম হচ্ছে গামা। গামা, আলফা, বিটা, গামা। একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে 3 ধরনের রশ্মি বের হয়, আলফা, বিটা, গামা, আলফা, বিটা, গামা, এবার মনে রাখতে হবে। কারো কোনো